আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবায়েত শরীফ, প্রভাষক, বাংলা বিভাগ, ওমর গনি এমইএস কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব বাক্যের মৌলিক কিছু বিষয় নিয়ে। তোমরা যারা ইন্টারমিডিয়েট পড়ো, তোমাদের এই বাক্য থেকে তিনভাবে করে পরীক্ষায় প্রশ্ন আসে। এক নাম্বার হচ্ছে বাক্য পরিবর্তন করতে বলে, যে সরল বাক্য থেকে জটিল বাক্যে পরিবর্তন করো, জটিল থেকে যৌগিক বাক্যে পরিবর্তন করো, অস্তিবাচক থেকে নেতিবাচকে পরিবর্তন করো। এরকম করে বাক্যের পরিবর্তন বা রূপান্তর, এটার উপরে তোমাদের 5 নাম্বার থাকবে। আরেকটা হচ্ছে প্রশ্ন, কিছু অশুদ্ধ বাক্য থাকে যে বাক্যগুলো তোমাদের শুদ্ধ করতে হয়, এটাও থাকে 5 নাম্বার। আরেকভাবে করেও তোমাদের পরীক্ষায় প্রশ্ন হয়, সেটা হচ্ছে তোমাদের প্রশ্নগুলি লিখতে হয়। হ্যাঁ, যেমন প্রশ্নটা এরকম যে বাক্য কাকে বলে, অর্থ অনুসারে বাক্য কত প্রকার। বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য কত প্রকার। বাক্য কাকে বলে, গুণ বা বৈশিষ্ট্য অনুসারে বাক্য কত প্রকার। এই 3 ভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে। এবং দেখো, এই 3 ভাবে কিন্তু তোমাদের 3×5 = 15 নাম্বার। তো আমরা বিগত সালের প্রশ্ন দেখলেই এটা বুঝতে পারি যে অন্ততপক্ষে 10 নাম্বার কিন্তু প্রতি বছরই তোমাদের এই বাক্যের অধ্যায়টা থেকে থাকে। এই জন্য তোমরা এই বাক্যের অধ্যায়টা যদি খুব ভালো করে অনুশীলন করতে পারো, তাহলে খুব সহজেই তোমরা 10 নাম্বার পেয়ে যাবে। আর আমি তোমাদের চেষ্টা করবো এই বাক্যের এই পুরো অধ্যায়টা কিভাবে করে খুব সহজেই তোমরা মনে রাখতে পারো। তো দেখো, আমরা চলে যাই আমাদের আজকের মূল আলোচনায়। আমরা এখানে লিখা আছে, দেখো এখানে বাক্য। তো তোমরা জানো বাক্যের আরো একটা কিন্তু নাম আছে, তাই না? আরো একটা নাম আছে, সেটা হচ্ছে কি, পদক্রম। এই পদক্রম নিয়ে কিন্তু আমাদের একটু সমস্যা আছে। পদ বলতে কি বুঝি আমরা, এটা কিন্তু একটু সমস্যা হয়। তো আমি একটু এখানে একটা একটা উদাহরণ লিখে দিই। দেখো, আরিফ আরিফ গান করে। হ্যাঁ, এই একটা শব্দ, আমি একটা বাক্য আমরা লিখলাম এখানে। হ্যাঁ, দেখো এই যে আরিফ গান করে, এই 3টা শব্দ এখানে লিখলাম। তাহলে দেখো, এই যে আমি যে শব্দ বলছি, শব্দ বললে কিন্তু এটা ভুল হবে। এই 3টা হচ্ছে কি, পদ। হ্যাঁ, পদগুলি মিলে কি হয়, একটা বাক্য হয়। আবার এই যে দেখো, এই যে যে 3টা পদ, এই যে আরিফ গান করে, এটা যখন এটা একটা বাক্যের মধ্যে ঢুকে গেল না, যখন এটা একটা বাক্যের মধ্যে থাকে তখন তাকে আমরা কি বলি, সেটাকে বলি আমরা পদ। আর এটা এটা যদি বাক্য ছাড়া থাকে, একা যদি কোথাও থাকে, যেমন দেখো এই আরিফ শব্দটা আমি শুধু লিখলাম এখানে আরিফ, বা আমি শুধু মুখে বললাম আরিফ, তাহলে কিন্তু এই আরিফ হচ্ছে কি, আরিফটা হচ্ছে একটা শব্দ, এটাকে আমরা শুধু শব্দ বলবো। ঠিক আছে, এটাকে আমরা শুধু শব্দ বলবো। কিন্তু এটা পদ হয়ে যাবে কখন, যখন দেখো এই শব্দটা যখন একটা বাক্যের মধ্যে ঢুকে যাবে, তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা বলবো পদ। তাহলে আমরা শব্দের পার্থক্যটা বুঝতে পারছি। শব্দ হচ্ছে একা যদি থাকে তাহলে তাকে আমরা শব্দ বলবো, কিন্তু ওই শব্দগুলি যখন অনেকগুলি শব্দ একসাথে করে বসে একটা বাক্য হয়ে যাবে, তখন তাকে আমরা কি বলবো, তাকে বলবো আমরা পদ। আশা করি তোমরা বুঝতে পারছো যে পদ আর শব্দের পার্থক্যটা। তাহলে দেখো, আমরা এখন আমাদের মূল আলোচনা যেটা, এই বাক্যে চলে যাই। তো প্রথমে হলো তোমাদের বাক্য কাকে বলে বা বাক্যের সংজ্ঞা বলতে আমরা কি বুঝি, এটা আমাদের কিন্তু বলতে হবে। তো এখানে দেখো, এই যে উদাহরণটা আমরা এটা দেখে আমরা বলতে পারছি। দেখো, এই একটা পদ, এই একটা পদ, এই আর একটা পদ, তাই না? 3টা পদ, এখানে 3টা পদ মিলে কি হলো, একটা বাক্য হলো। তাহলে আমরা এরকম করে বলতে পারি, এক বা একাধিক অর্থবোধক পদের সমষ্টিকেই বাক্য বলে। তাহলে তোমরা এরকম করে একটা বাক্যের সংজ্ঞা বলে তারপরে তোমরা কি করবে, এরকম করে একটা উদাহরণ বলে দিবে। এরপরে হচ্ছে তোমরা বাক্যের প্রকার ভেদে চলে যাবে। তাহলে আমরা বাক্যের প্রকার ভেদে চলে যাই। দেখো, বাক্যটাকে আমরা ভাগ করবো এরকম করে কয়েকটা ভাগে। একটা হচ্ছে গুণ বা বৈশিষ্ট্য, ঠিক আছে। আরেকটা হচ্ছে অর্থ, আরেকটা হচ্ছে গঠন। এই 3 ভাবে করে আমরা বাক্যকে ভাগ করব, ঠিক আছে, 3 ভাবে করে। এর মধ্যে কিন্তু তোমাদের এই পুরো বাক্যের যে অধ্যায়টা আছে এর মধ্যে চলে আসবে। হ্যাঁ, এর বাইরে কিন্তু আর তেমন কিছু নাই। আমি আবার বলছি, দেখো, তাহলে বাক্যটাকে আমরা ভাগ করব কয় ভাগে করে, বাক্যটাকে আমরা ভাগ করব 3 ভাবে। হ্যাঁ, কিভাবে করে দেখো, এই যে গুণ বা বৈশিষ্ট্য অনুসারে বাক্য, আরেকটা হচ্ছে অর্থ অনুসারে বাক্য, আরেকটা হচ্ছে গঠন অনুসারে বাক্য। তাহলে দেখো, এই যে গুণ বা বৈশিষ্ট্য অনুসারে বাক্য কত প্রকার, 3 প্রকার, তাই না? গুণ বা বৈশিষ্ট্য অনুসারে বাক্য কত প্রকার, 3 প্রকার। এরপরে দেখো, এই অর্থ অনুসারে বাক্য 5 প্রকার। কোন কোন বইতে দেখবে আবার এটা 6 প্রকার, 7 প্রকার, 8 প্রকারও কিন্তু দেওয়া আছে, তাই না? এক একটা বইতে এক রকম করে দেওয়া আছে। তবে আমরা সার্বজনীন ভাবে এই 5 প্রকারই ধরবো। আরো 1 প্রকার 2 প্রকার যদি আমাদের লাগে, আমি এটা তোমাদের দেখাই দিব, ঠিক আছে, কোনগুলি ভাগ করছে। তো এরপর হচ্ছে গঠন অনুসারে কিন্তু বাক্য কত প্রকার, বাক্য 3 প্রকার, ঠিক আছে। তাহলে আবার একটু দেখো, বাক্যকে আমরা এরকম করে 3 ভাগে করে ভাগ করব। সেটা হচ্ছে
এই গুণ বা বৈশিষ্ট্য অনুসারে বাক্য 3 প্রকার, আর একটা হচ্ছে অর্থ অনুসারে 5 প্রকার, আর একটা হচ্ছে কি গঠন অনুসারে 3 প্রকার। এইগুলা আমাদের জানলেই হবে, ঠিক আছে? এইগুলা জানলে আমাদের পুরো বাক্যের অধ্যায়টাই কিন্তু এর মধ্যে চলে আসবে। তাহলে দেখো আমরা প্রথমেই আলোচনা করবো এই যে গুণ বা বৈশিষ্ট্য অনুসারে বাক্য যে 3 প্রকার, এটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করবো। তাহলে তোমাদের যদি পরীক্ষায় দেখো প্রশ্নটা যদি এরকম করে হয় যে গুণ বা বৈশিষ্ট্য অনুসারে বাক্য কত প্রকার আলোচনা করো, এরকম করে যদি প্রশ্ন হয় তাও কিন্তু তোমাদের প্রথমে কিন্তু অবশ্যই সংজ্ঞাটা দিয়ে নিতে হবে যে বাক্য কাকে বলে, সংজ্ঞা বলে উদাহরণ বলবে, তারপরে তোমরা কি করবে, তারপরে এই যে বলবে যে গুণ বা বৈশিষ্ট্য অনুসারে 3 প্রকার, তারপরে 3 প্রকার লিখে তারপরে তোমরা এই 3 প্রকার আলোচনা করবে, ঠিক আছে? তাহলে বাক্যের সংজ্ঞাটা চাক বা না চাক, তাহলে অবশ্যই কিন্তু আমাদের সংজ্ঞাটাকে দিয়ে একটা উদাহরণ দিয়ে নিতে হবে, ঠিক আছে? এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো এই যে গুণ বা বৈশিষ্ট্য অনুসারে 3 প্রকার, আমরা এটা কি কি এটা একটু লিখে দিই এখানে। হ্যাঁ, 1 নাম্বার হচ্ছে আকাঙ্ক্ষা, ঠিক আছে? আকাঙ্ক্ষা। 2 নাম্বার হচ্ছে আসক্তি, ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে যোগ্যতা। যোগ্যতা লেখাগুলি বোঝা যাচ্ছে হয়তো, হ্যাঁ? তাহলে দেখো এখানে প্রথম কথাটা হচ্ছে আমি যখন এই তোমাদের এই ইন্টারমিডিয়েটের যে খাতাগুলি দেখতে যাই তখন অনেকেই কিন্তু আমি দেখি যে এই বানানগুলি কিন্তু আমাদের ভুল হয়ে যায়। এই গুণ বা বৈশিষ্ট্য অনুসারে বাক্যের যে প্রকারভেদটা, এই মূল বানানটাই তোমরা ভুল করে ফেলো। হ্যাঁ, এটা কিন্তু একটা সমস্যা থাকে। তাহলে এই বানানটার উপরে কিন্তু আমাদের অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে যে বানানগুলি, মূল বানানগুলি যেটা, হ্যাঁ এটা। তাহলে দেখো প্রথমে আমি এখানে কি লিখছি, আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা, এই দেখো এই যে আকাঙ্ক্ষার এখানে এখানে আছে কি ওর সাথে কি হবে, এই যে ওর সাথে খিও হবে, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। এখানে কিন্তু অনেকেই খ দিয়ে ফেলে, খ কিন্তু না, এখানে খিও হবে। এই যুক্ত বর্ণটা খিও, যে যুক্ত বর্ণটা এটা হবে। খিওটা এই যে আমরা জানি খিওকে ভাঙলে কি হয়, ক যোগ মধ্যে নষ্ট, তাই না? এটা একটা যুক্ত বর্ণ, তাহলে এখানে মনে রাখতে হবে ওর সাথে খিও হবে। এইটা হচ্ছে আকাঙ্ক্ষা বানান, ঠিক আছে? এটা 1 নাম্বার গেল। 2 নাম্বার হচ্ছে দেখো এই যে আসক্তি, যে বানানটা এখানে এই যে দেখো আসক্তি, এই জায়গায় কিন্তু তয় তয় রশ্মি, আসক্তি তয় তয় রশ্মি, কিন্তু অনেকেই কয় তয় রশ্মিকর লিখে ফেলে। এই যে দেখো এটা অনেকটা এরকম করে কয় তয় দিয়ে ফেলে, কয় তয় রশ্মিকার দিয়ে ফেলে। আসক্তি বলে বা মুখেও বলে কিন্তু আসক্তি, আবার লিখেও আসক্তি। কিন্তু তোমরা জানো আসক্তি মানে হচ্ছে কি, আসক্তি মানে হচ্ছে কোনো কিছুর প্রতি আমাদের তীব্র আকর্ষণ হয়ে যাওয়া, তাই না? এরকম, এটাকে বলে আসক্তি। কিন্তু এখানে কিন্তু আসক্তি হবে না, হবে হচ্ছে আসক্তি। এই যে এরকম করে তয় তয় রশ্মিকার, তয় তয় রশ্মিকার, ঠিক আছে? তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের এই 2টা বানান কিন্তু ঠিক রাখতে হবে, একটা হচ্ছে আকাঙ্ক্ষা বানানটা আর একটা হচ্ছে আসক্তি বানানটা। এরপরে যোগ্যতা বানানটা তোমরা এমনিতে পারবে। তাহলে আমাদের এই যদি এটা ঠিক থাকে, আমরা এটা এই আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা এই 3টার কিছু সংজ্ঞা দিব এবং উদাহরণ দিব, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো আমরা প্রথমে আকাঙ্ক্ষায় চলে যাই। এটা আমরা উদাহরণগুলি যদি বুঝতে পারি তাহলে সংজ্ঞাটা কিন্তু আমরা মনে করি তোমরা এমনিতেই তোমরা লিখতে পারবে। হ্যাঁ, যদি আমরা উদাহরণগুলি বুঝতে পারি। যেমন আকাঙ্ক্ষা হচ্ছে কি, এই যে ধরো আমি কথা বলছি, তাই না? এখানে তোমরা সবাই কথা, আমার কথাগুলি শুনতে পাচ্ছ। তাহলে দেখো এর মধ্যে কি আমি হচ্ছে এখানে বক্তা আর তোমরা হচ্ছে কি শ্রোতা। তাহলে এই যে আমি আমি যে যে কথাগুলি বলছি তোমরা কথাগুলি শুনতেছো মন দিয়ে। তো আমি এখন এমন একটা কথা বললাম যে কথাটা পুরোপুরি শেষ হলো না, তাহলে তো তোমরা কথাগুলি বুঝতে পারলে না, তাই না? তাহলে তোমাদের কি হলো, আমার কথাটা শোনার একটা ইচ্ছা জাগলো বা আগ্রহ জাগলো, সেটাকে হচ্ছে কি বলে, সেটাকে বলে আকাঙ্ক্ষা। তাহলে তোমরা সংজ্ঞাটা কিভাবে করে বলবা, যে বক্তার কথা শোনার যে ইচ্ছা তাকে কি বলে, তাকেই বলে আকাঙ্ক্ষা। তাহলে আমি এখানে ছোট্ট করে এই আকাঙ্ক্ষার পাশে এখানে ছোট্ট করে একটা ইচ্ছা এই শব্দটা লিখে রাখছি, এটা দেখলেই তোমরা মনে রাখতে পারবে। মানে এই ছকটা রাখলেই তোমরা কিন্তু মনে রাখতে পারবে খুব সহজেই যে এটার সংজ্ঞাগুলি কিরকম করে আমরা লিখবো, উদাহরণগুলি কিরকম করে লিখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি একটা উদাহরণ এখানে বলি, দেখো তোমরা বুঝতে পারবে। আমি বললাম আমি বাড়ি, আর কিছু বললাম না, বাড়ি, ঠিক আছে? তাহলে আমি বাড়ি বললে তোমরা দেখো একটা কিছু একটা তোমাদের শোনার ইচ্ছা করতেছে। তাহলে এরপরে যদি আমি বলি আমি বাড়ি যাই, তাহলে কিন্তু বাক্যটা সম্পূর্ণ হচ্ছে, না হলে কিন্তু বাক্যটা সম্পূর্ণ হচ্ছে না। তাহলে এই যে যে তোমাদের যাই শব্দটা শুনতে ইচ্ছা করলো, এটাকে কি বলে, এটা কি বলে বাক্যের আকাঙ্ক্ষা, ঠিক আছে? তাহলে তোমরা এরকম করে এর উদাহরণ দিবে এবং এই সংজ্ঞাটা এরকম করে লিখবে। এরপরে দেখো আসক্তি। হ্যাঁ, আসক্তি, আসক্তিটা এটা খুবই সোজা, ঠিক আছে? খুবই সোজা। এই আসক্তি হচ্ছে যে তোমাদের একটু আগে বলছিলাম যে পদক্রম, তাই না? বাক্যের আরেকটা নাম পদক্রম। তাহলে এই যে যে বাক্যের মধ্যে যে পদগুলি থাকে, হ্যাঁ, এই পদগুলির সুশৃঙ্খল বিন্যাসকে কি বলে, আসক্তি বলে। পদগুলি যদি এটা সুশৃঙ্খল ভাবে বিন্যস্ত না হয় তাহলে কিন্তু এটা বাক্যের কি হয়, কি হারায়, বাক্যের হচ্ছে আসক্তিটা কিন্তু হারায় যাবে। তা আমি একটা একটা বাক্য লিখি, দেখো লিখলেই তোমরা বুঝতে পারবা যে আসলে কি হচ্ছে। কবি বড় নজরুল একজন। দেখো এই উদাহরণটা কি বোঝা যায় কিনা, দেখো এই যে কবি বড় নজরুল একজন, তাই না? এই যে একটা বাক্য আমরা লিখলাম, কিন্তু দেখো এই বাক্যটা কি আমরা কিছু বুঝতে পারতেছি?
কিছুই কিন্তু আমরা বুঝতে পারছি না, তাই না? বাক্যটা তো এটা কি হলো, কবি বড় নজরুল একজন, কিছুই বোঝা যাচ্ছে না, তাই না? কিছুই বোঝা যাচ্ছে না কেন, কারণটা কি? এই যে দেখো এখানে তোমাদের এখানে রাখতে, এখানে এই ছোট্ট করে একটা কথা এখানে মনে রাখবে, তাহলেই হবে। এখানে এরকম করে রাখতে পারো যে সঠিক পদবিন্যাস, পদবিন্যাস, এই কথাটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু এই আসক্তিটা শেষ। তাহলে দেখো এই এই জায়গায় এই যে পদগুলি, এই পদগুলি কিন্তু ঠিক মতো করে বসে নাই, এই জন্যই কি এটা এটা এই বাক্যটা কি নাই, আসক্তি নাই। তাহলে দেখো এটা আমরা আরেকটু সুন্দর করে বলতে পারি না? দেখো তাহলে আমি কি বলতে পারি, নজরুল একজন বড় কবি, তাই না? নজরুল একজন বড় কবি, তাহলে কিন্তু বাক্যটা ঠিক হয়। কিন্তু আমরা এখানে কি লিখছিলাম, কবি বড় নজরুল একজন, তাহলে এলোমেলো হয়ে গেছিল পদগুলি, তাই না? তাহলে পদগুলি সঠিকভাবে সাজানোকে কি বলবো আমরা, বাক্যের আসক্তি। ঠিক আছে, তাহলে তোমরা এরকম করে একটা সংজ্ঞা দিবে এবং এরকম করে একটা উদাহরণ দিবে। ঠিক আছে, তাহলে আমার মনে হয় তোমরা পারবে এটা। এরপরে দেখো, এরপরে আসছে কি, যোগ্যতা, তাই না? বাক্যের যোগ্যতা। তো যোগ্যতাটা আমরা একটু দেখি। যোগ্যতাটা হচ্ছে এখানে এই যে যে আমরা একটু আগে যে পদগুলি লিখলাম, তাই না? বাক্যের মধ্যে যে পদগুলি দেখছি, এই পদগুলি একটা পদের সাথে আরেকটা পদের ভাবগত যে মেলবন্ধন, সেটাকে কি বলে, বাক্যের আহ, যোগ্যতা বলে। ঠিক আছে, তাহলে এই একটা পদের সাথে আরেকটা পদে যদি ভাবগত মেল বন্ধন যদি না থাকে, তাহলে কিন্তু সেটাকে সেটাকে আমরা বাক্য বলতে পারি না, সেই বাক্যটার যোগ্যতা হারাই ফেলে। তা আমরা একটা উদাহরণ দিয়ে ফেলি এখানে, ছেলেরা ছেলেরা মাঠে সাঁতার কাটে। দেখো তোমরা এটা বুঝে ফেলছো হয়তো বা, ছেলেরা মাঠে সাঁতার কাটে। তাহলে দেখো এই যে ছেলেরা মাঠে সাঁতার কাটে, এই যে দেখো এখানে মাঠে, মাঠে শব্দটা আমি ব্যবহার করছি। মাঠে কি আসলে কখনো সাঁতার কাটা যায়, তোমরা বলো? হ্যাঁ, মাঠে তো কখনো সাঁতার কাটা যায় না। সাঁতার কাটতে হয় কোথায়, পুকুরে, তাই না? তাহলে দেখো এখানে এই যে পুকুরের পরিবর্তে আমি এখানে কি লিখে ফেলছি, মাঠে লিখে ফেলছি। তাহলে দেখো এই ছেলেরা এই সাঁতার কাটে, এইগুলার সাথে কিন্তু এই মাঠে এই শব্দটার সাথে কি হয় না, এটা এই সাঁতার কাটে যেটা ক্রিয়াপদ যেটা আছে সেটার সাথে কিন্তু এটা সামঞ্জস্য হচ্ছে না, কারণ মাঠে কখনো সাঁতার কাটা যায় না। তাহলে এখানে কি হয়, পুকুরে সাঁতার কাটা যায়। তাহলে এখানে যদি পুকুরে শব্দটা দিয়ে ফেলো তাহলে কিন্তু হয়ে যায়। এটাকে কি বলে, এটাকে বলে এই বাক্যের পদগুলোর ভাবগত মেলবন্ধন। তার মানে এই অর্থগুলি ঠিক মতো করে প্রকাশিত যদি হয়, তাহলে সেটা কি হয়, বাক্যের যোগ্যতা হয়। আবার যদি তোমরা এরকম করে যদি বলো যে হাতি আকাশে ওড়ে, হাতি কি কখনো আকাশে উঠতে পারে? এটাও তো হয় না, তাই না? আমরা বলতে পারি কি, পাখি আকাশে ওড়ে। তাহলে বুঝতে পারছো এটা? তাহলে এই বাক্যের পদগুলোর সঠিক কি মেলবন্ধন এখানে হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, তার মানে অর্থটা ঠিক মতো করে প্রকাশিত হচ্ছে না। তাহলে এইখানেও দেখো এই যোগ্যতার পাশে আমরা ছোট করে একটা কথা লিখে রাখতে পারি, এখানে ভাবগত মেলবন্ধন, মেলবন্ধন। তাহলে এই তিনটা শব্দ যদি তোমরা মনে রাখতে পারো তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আবার একটু দেখো, প্রথম থেকে একটু এটা বলে দিচ্ছি। তাহলে বাক্যের গুণ বা বৈশিষ্ট্য হচ্ছে কত প্রকার, তিন প্রকার, তাই না? কি কি, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, তাই না? বাক্যের গুণ বা বৈশিষ্ট্য কত প্রকার, তিন প্রকার। কি কি, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আচ্ছা, তাহলে দেখো আকাঙ্ক্ষাতে কি, আমাদের বাক্যের মধ্যে কোনো কিছু শোনার যে ইচ্ছা, তাকে কি বলে, আকাঙ্ক্ষা বলে। তাহলে দেখো এই ইচ্ছার ছোট্ট একটা শব্দ যদি মনে রাখো, তাহলে এই আকাঙ্ক্ষাটার উত্তরটা তোমরা পেয়ে যাচ্ছ। এরপরে দেখো আসক্তি। আসক্তিটা আমাদের মনে রাখতে হবে যে বাক্যের পদগুলোর সঠিক বিন্যাস, সুশৃঙ্খল বিন্যাস। তাহলে দেখো এই যে সঠিক পদবিন্যাস, এই কথাটা যদি মনে রাখো, তাহলে কিন্তু তোমরা সবসময় এই আসক্তিটা নিয়ে তোমাদের কখনোই আর কনফিউশন হবে না, তোমরা পারবে। এরপরে দেখো আসছে কি, যোগ্যতা। যোগ্যতা হচ্ছে বাক্যের পদগুলোর সঠিক ভাবগত মেলবন্ধন লাগবে, মানে বাক্যটার অর্থটা ঠিক হইতে হবে। বাক্যটার অর্থটা যদি ঠিক মতো প্রকাশ হইতে যদি না পারে, তাহলে সেটা কি হবে, বাক্যের যোগ্যতা হারাবে। তাহলে দেখো এখানে আমরা তিনটা, আকাঙ্ক্ষার জন্য মনে রাখবো হচ্ছে কি ইচ্ছা, তারপরে দেখো আসক্তির জন্য মনে রাখবো কি সঠিক পদবিন্যাস, আর এই যোগ্যতার জন্য মনে রাখবো কি ভাবগত মেলবন্ধন। এই তিনটা কথা যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু এই যে গুণ বা বৈশিষ্ট্য, এটা কিন্তু আমাদের শেষ। এটা কিন্তু আমাদের এটা আমরা পারবো অনায়াসে পরীক্ষা আসলে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তো বাক্যের আরো যে দুইটা বিষয় আছে, অর্থ এবং গঠন, এটা আমরা চেষ্টা করব আগামী ক্লাসে, এর পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করার জন্য। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার জন্য দোয়া করবে যাতে আমি তোমাদের জন্য আরো নতুন নতুন কিছু নিয়ে আসতে পারি। আসলে আমি চেষ্টা করি সবসময় কিভাবে করে বইয়ের ভাষায় না বলে খুব সহজেই তোমরা যাতে বুঝতে পারো, খুব সহজভাবে যাতে তোমাদের সামনে আমি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। আর তোমরা আশা করি যে তোমরাও সবাই বুঝতে পারো। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটি শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে, তোমার সহপাঠীদের সাথে, আর আমার ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম।